হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের কথা ছিল যে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বেসিস অ্যান্ড ডাইমেনশন। বেসিস অ্যান্ড ডাইমেনশন, এই যে ব্যাপারটা, এটা নিয়ে হচ্ছে আমরা আজকে কথা বলবো। এবং আপনারা জানেন যে ভেক্টর স্পেস পড়ার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের এই বেসিস এবং ডাইমেনশন নিয়ে পড়াশোনা করার জন্য। তার মানে বুঝতে পারছেন এটা একটা হিউজ টপিকস বা বড় টপিকস, কিন্তু আমাদের আহ, আমরা প্রত্যেকটা জিনিস যদি পড়াতে যাই থিওরম সহ, তাহলে আমাদের এখানেই ভিডিও লাগবে আবার 14-15টা। তো আমি অনেকে নক করেছে যে ভেক্টর স্পেস অনেক বড়, এটা বাদ দিব কিনা এরকম ভাবে। তো এই কারণে আমি চাচ্ছি যে এখান থেকে আসলে সংক্ষেপে কি কি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমি একটু টাচ করার। আর থিওরম গুলো যেহেতু আমরা প্রমাণ করতে পারছি না, এই কারণে আমি আসলে আমার নিজেরই ভালো লাগছে না, আসলে প্রমাণ না করলে কেমন লাগে। তো আমি আবার একটু বলতে চাই, ভেক্টর স্পেসের মেইন জায়গা হলো এই বেসিস এবং ডাইমেনশন। আর লিনিয়ার অ্যালজেব্রার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন হচ্ছে ডাইমেনশন। তো বেসিস অফ আ ভেক্টর এই ব্যাপারটা কি, আমি একটু ডেফিনিশন দেই, তারপর আমি সবাইকে বোঝানোর চেষ্টা করব। বেসিস অফ আ ভেক্টর, ওকে। আচ্ছা, এটা ডেফিনিশন যেটা সেটা হচ্ছে, যদি আমরা একটা ভেক্টর স্পেস ভি ধরে নিই, লেট ভি বি আ ভেক্টর স্পেস, যদি একটা ভেক্টর স্পেস হয়, ওভার ফিল্ডকে বলছে ওভার ফিল্ড, ওভার ফিল্ড হচ্ছে এফ, বলছে তখন একটা সেট, এস সেট, নাম দিলাম আমি এস, এটার মধ্যে অনেক ভেক্টর থাকতে পারে, ধরেন আলফা ওয়ান আলফা টু ডট 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 আলফা এন থাকতে পারে। তো আমি শুধুমাত্র লিখলাম একটা সেট অফ ভেক্টরস। সেই ভেক্টর গুলো নেওয়া হবে কোথা থেকে? নেওয়া হবে হচ্ছে ভি থেকে। তাহলে ইন ভি, এই যে সেট, এটাকে আমরা সেট টু বি আমরা বলতে পারি বেসিস অফ ভি, মানে ভি এর একটা বেসিস বলতে পারি এই সেটকে। কখন বলতে পারি? বলছে ইফ, যদি, এক নাম্বার কন্ডিশন, খুব ভালোভাবে মনে রাখতে হবে, এবং এগুলো আমরা আগে পড়ে আসছি, এখন যা লিখবো সব আগে পড়ে আসছি, ঠিক আছে? কোন ধরনের কিছু নাই যা আমরা পড়ে আসি নাই, ঠিক আছে? আচ্ছা, এটা এটা কি? এটা হচ্ছে, এটা বোঝা যাচ্ছে না, এটা একটা ভেক্টর। ওকে, আমি একটু সুন্দর করে লিখে দিচ্ছি, ভেক্টর স্পেস। ওকে, তো কখন হবে? বলছে যদি প্রথমে এক নাম্বার কন্ডিশন এস, ওই যে সেট অফ ভেক্টর, তাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। তাহলে এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে এক নাম্বার কন্ডিশন। দুই নাম্বার কন্ডিশন যেটা, সেটা হচ্ছে এই যে আমরা সেট অফ ভেক্টর, আমাদের মনে আছে নিশ্চয়ই, আমরা একটা একটা স্পেস পড়েছিলাম, সাব স্পেস, সেটাকে এরকম নামে যে সি আলফা। এখানে এই ডাব্লিউটা হচ্ছে সি আলফা যুক্ত এলিমেন্ট থাকবে, যেখানে সিটা ভ্যারি করতে পারবে, সবার মনে থাকার কথা, সিটা ভ্যারি করতে পারবে, বাট আলফা হচ্ছে ফিক্সড। এই ধরনের সাব স্পেসকে আমরা বলছিলাম যে একটা স্পেশাল নাম দেওয়া যায়, সবার মনে থাকার কথা। দেখি তো সবার মনে আছে কিনা, একটু মনে রাখার চেষ্টা করতে হবে, একটু ফিল করতে হবে যে আসলে আমরা এটা পড়াইছি কিনা, এটি এদিক দিয়ে একটু খেয়াল রাখতে হবে। আমরা বলছিলাম যে এই যে ভেক্টর স্পেসটা, এটা হচ্ছে একটা স্পেশাল নাম আছে, এটা জেনারেটর যেমন সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে, ঠিক এই উদাহরণের ক্ষেত্রে এই যে আলফাটা ফিক্সড ছিল, দ্যাট ইজ আলফাটা এই ডাব্লিউ কে জেনারেট করছে। এই কারণে আমরা এটাকে বলতাম যে দিস সাবস্পেস ইজ সেড টু বি জেনারেটেড অর স্প্যান্ড বাই দ্য ভেক্টর আলফা, এবং এটাকে আমরা ডিনোট করতাম এল অফ আলফা। এটাই কষ্ট আমরা ডাব্লিউ লিখতে পারি। তার মানে এখান থেকে যে ঘটনাটা বোঝায় সেটা হচ্ছে এই আলফা দ্বারা ডাব্লিউটা জেনারেট হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখেন, আমি যদি এটা লিখি যে এল অফ এস ইকুয়ালস টু ভি, এর ব্যাখ্যাটা কি হবে? এস দ্বারা ভেক্টর স্পেস ভি কে জেনারেট করতে হবে, মানে এস দ্বারা ভেক্টর স্পেসটাকে তৈরি করতে হবে, আমি যদি বাংলা ভাষায় বলি, ঠিক আছে? তার মানে এই যে এটার ব্যাখ্যাটা হচ্ছে আসলে কি, এস জেনারেটস, এটা আপনার লিখতে হবে না, আমি তো আপনার বোঝানোর জন্য লিখে দিচ্ছি, জেনারেট করে ভি কে। যদি কেউ বাংলায় বুঝতে চান তাহলে বাংলা হচ্ছে এস দ্বারা ভিটা তৈরি হবে, সহজ কথা, এস দ্বারা ভিটা তৈরি হবে। এই দুটো যদি কন্ডিশন পূরণ করে, তখন আমরা ওই সেট অফ ভেক্টরস কে আমরা বলতে পারবো কি, বেসিস।
আমি আবার একটু বলি 1 নাম্বার কথা, আমরা একটা ভেক্টর স্পেস ভি ধরে নিচ্ছি। অবশ্যই ভেক্টর স্পেস যখনই আমরা বলবো তখনই তার একটা ফিল্ড দরকার হচ্ছে, কারণ উইথাউট ফিল্ড আমরা ভেক্টর স্পেসকে ডিফাইন করতে পারি না। এটা প্রথম লেকচার ছিল, এই কারণে একটা ফিল্ড নিলাম। এখন একটা সেট অফ ভেক্টর, এই এস, এটার মধ্যে কিন্তু ভেক্টর থাকবে। তখন ভেক্টরগুলো কোথা থেকে নিতে হবে? ভেক্টর স্পেস থেকে নিতে হবে, এই কারণে লিখছি ইন ভি। এই যে সেট অফ ভেক্টর, সেটাকে আমরা কি বলতে পারবো? সেট টু বি আ বেসিস, একটা বেসিস বলতে পারবো অফ কার? ভি এর। কখন বলতে পারবো? বলছে যদি এই যে সেট অফ ভেক্টরসটা দুটা কন্ডিশন মেনে চলে। কি? 1 নাম্বার, এই সেট অফ ভেক্টরটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে। 2 নাম্বার, এল অফ এস ইকুয়ালস টু ভি, এটা দ্বারা বোঝায় হচ্ছে এস নামক ওই যে সেট অফ ভেক্টরসটা, এটা হচ্ছে ভি কে জেনারেট করতে হবে, দ্যাট ইজ এস দ্বারা ভিটা তৈরি হবে। দেখে তো বুঝতে পারছি কিনা? কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, এটা একদম সহজ, মানে ব্যাপারটা যদি ফিল করেন তাহলে সহজ, আগের লেকচারগুলো যদি পড়ে আসে। আচ্ছা, এবার একটু দেখতে চাই, এবার যে ডেফিনেশনটা দিব সেটা হচ্ছে আপনার ডাইমেনশন। এরপরে আমরা সহজে আজকের মধ্যে শেষ করার একটু চেষ্টা করব, আমি জানি না কতটুকু হবে। ডাইমেনশন অফ আ ভেক্টর স্পেস, এটা কি? আচ্ছা, এটা একটু দেখতে চাই। ডাইমেনশন অফ আ ভেক্টর স্পেস, এটা একটু মনে রাখেন। The number of vectors, আমি ডেফিনেশনটা দিই, the number of vectors in a basis of a vector space V over R, যেহেতু ভেক্টর স্পেস ওভার এফ দেই, তাই না? আর না, কারণ ফিল্ডটা ইন জেনারেল এফ দিচ্ছি। is said to be the ডাইমেনশনের অপর নাম কখনো কখনো কোনো বইতে র্যাঙ্ক বলা হয়ে থাকে। তো আমরা এই কারণে ব্র্যাকেট দিয়ে লিখলাম র্যাঙ্ক অফ দ্য ভেক্টর স্পেস। ওকে, এন্ড এই যে ডাইমেনশন, এটাকে ডিনোট করা যেতে পারে, এন্ড ইজ ডিনোটেড বাই, কিভাবে ডিনোট করা হয়? বলছে ডাইমেনশন অফ ভি। আরেকটা কথা আমি এখানে বাংলায় লিখে দিচ্ছি, কারণ এটা অনেকে ভুল করে। ডাইমেনশন কার হয় সেটা একটু বুঝে নিই। ডাইমেনশন হচ্ছে ভেক্টর স্পেসের ডাইমেনশন, নট বেসিসের ডাইমেনশন। এই কথাটা মনে রাখতে হবে। তাহলে এখানে একটু লিখে দিই, মনে রাখতে হবে, এটা অনেকে ভুল করে। এবং মনে রাখেন, যারা পাস করবেন প্লিতে, ভালো করবেন, যারা ভাইভাতে যাবেন, বেসিস ডাইমেনশন অবশ্যই আপনাকে ফেস করতে হবে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, এগুলো আপনাকে ফেস করতে হবে। কারণ একজন ভালো ছাত্র যে টিচার হবে, তাকে অবশ্যই আমাদের প্রত্যেকটা স্যারে, আমরা যখন যাই স্যারদের কাছে আলোচনা করতে, স্যাররা বলে, যেমন আমি কিছুদিন আগে একটা স্যারের কাছে গিয়েছিলাম, আমি সব পারি এরকম না, আমি অনেক কিছু পারি না। স্যারকে বললাম যে স্যার আমি কি পড়বো, তখন আমাকে স্যার বলছে যে এই যে ভেক্টর স্পেস লিনিয়ার ট্রান্সফরমেশন নামে আরেকটা চ্যাপ্টার আছে, আপনাদের সিলেবাসও আছে, সেটা আমরা করব। বলছে যে এগুলা অনেক করতে হবে, এবং এগুলার আগে ফিল্ডটা বলতে হবে, যেটা অ্যাপ্লিকেশনটা কোথায় আছে, কিভাবে কি আছে, এটা একটু পড়তে হবে। তা আমরা কিন্তু একদম ডিটেলস আপনাদের পড়াচ্ছি না, তারপরে মনে হচ্ছে যে অনেকটা বিদঘুটে লাগছে অনেকের কাছে, কারণ ছাত্র জীবনে আমরা এইভাবে পড়িনি, আমরা শুধুমাত্র মুখস্থ করেছি। এই যে কারণ, এটাই হচ্ছে কারণ। কিন্তু আপনি যদি টিচার হতে চান, শুধুমাত্র এমসিকিউ দিয়ে টিচার হয় না। এমনও হতে পারে কেউ একজন জ্যোতিষী, বা কেউ একজন খুব ভালো, মনে করেন যে আন্দাজে দাগাতে পটু, আন্দাজে চাইলে দাগিয়ে পাস করা যাবে। বাট যদি আপনি এই বেসিক গুলা না পারেন, তখন আপনি ভাইভাতে ভালো করবেন না, একদম ডিরেক্ট বাদ দিয়ে দিবে, তখন আপনার এটা লাভ নেই। আমরা আগেই বলছি, আমরা কম পড়বো, বাট বুঝে পড়বো। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, বেসিস এবং ডাইমেনশন এটা পারেই না বাংলাদেশের মানুষ। হ্যাঁ, পারে না আমি এরকম বলছি না, হাজার মানুষ আছে না, মানে আমি বলতে চাচ্ছি আমাদের সাপেক্ষে, মানে আমি যাকে দেখি তার সাপেক্ষে বলছি। আমি কিন্তু সারা বাংলাদেশের মানুষকে দেখি না, আমাদের ডিপার্টমেন্টে আমি দেখেছি যে অনেক মানুষ এটা পারে না। যদিও স্যাররা খুব ভালোভাবে পড়ায়, স্যাররা অনেক সুন্দর করে পড়ানোর চেষ্টা করে। এই যে আমরা তো এগুলো শিখছি আসলে স্যারদের থেকেই, তাই না? এটা তো মানে ওহি থেকে শিখিনি, বা ফেরেশতা এসে আমাকে শিখে দেয়নি, তাহলে এটা আসলে আমি স্যারদের থেকে শিখছি।
তো এটা বুঝতে হবে। আচ্ছা, আমি যেটা লিখতে চাই তাহলে এটা কিন্তু পড়তে হবে। অনেকে কিন্তু বলছেন, মেসেজ দিচ্ছেন যে এই চ্যাপ্টারটা আমি পড়তে চাই না, এখান থেকে কত মার্ক আসবে। আমি কোনো সময় মার্কের হিসাব করে পড়াশোনা করি না, এবং আপনাদেরকেও আমি এই বিষয়ে উৎসাহিত করব না। মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট, এটা ভাইবাতে থাকবে, এই কারণে পড়তে হবে। সহজ কথা এখানে লিখলাম। মনে রাখতে হবে যে ভেক্টর স্পেসের আসলে ডাইমেনশন হয়ে থাকে ভেক্টর স্পেসের ডাইমেনশন, নট বেসিস। বেসিসের ডাইমেনশন অনেকে মনে করে যে বেসিসের ডাইমেনশন বলা হয়, এখানে লিখে রাখেন ডাইমেনশন নট বেসিসের ডাইমেনশন। ওকে, বেসিসের ডাইমেনশন, এই কথাটা একটু মনে রাখতে হবে। এবার ডেফিনেশনটা আমি একটু পড়তে চাই। কি বলছে the number of vectors in a basis of a vector space V over field F is said to be the dimension or rank of the vector space. এই দেখেন এখানে স্পষ্ট বলে দিচ্ছে কার ডাইমেনশন, এটা হচ্ছে ভেক্টর স্পেসের, অফ দ্য ভেক্টর স্পেস। এন্ড এটাকে কিভাবে ডিনোট করব? ভেক্টর স্পেসের ডাইমেনশনকে DIN V, কারণ আমরা ভেক্টর স্পেসের ডাইমেনশন বের করতেছি। তাহলে এই যে এস আছে না, এস সেটের মধ্যে নাম্বার অফ ভেক্টর আছে না, এই এসটা যদি বেসিস হয়ে যায় সাপোজ এই এস এর মধ্যে, তখন দেখতে হবে কয়টা ভেক্টর আছে, ওই যে নাম্বার, ওই নাম্বারটাই হচ্ছে ভেক্টর স্পেসের ডাইমেনশন হবে। দেখি তো বুঝতে পারছি কিনা? অর্থাৎ কোন একটা সেট অফ ভেক্টর যদি বেসিস হয়ে যায়, তার মধ্যে তো ভেক্টর থাকবে, কয়টা ভেক্টর আছে, নাম্বার অফ ভেক্টরস ইন আ বেসিস, এইটাকেই আমরা বলবো হচ্ছে ডাইমেনশন। কার ডাইমেনশন? ভেক্টর স্পেস ভি এর। ইন জেনারেল এখন ভি দিচ্ছি ভেক্টর স্পেস। দেখি তো বুঝতে পারছি কিনা, ঠিক আছে কিনা? আচ্ছা, আমরা একটা কাজ করব, আমরা এখন একটা জিনিস শুধুমাত্র একটু প্রমাণ শিখবো। আমাকে আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যদি প্রমাণ না পড়াই তখন আমার কাছে একটু ভালো লাগে না। একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা একটা এক্সাম্পল আমরা একটু প্রমাণ করাবো, আর বাকি যত এক্সাম্পল আছে সেগুলো আমরা নোট আকারে লিখে দিব, সেগুলো আপনি ডিরেক্ট মুখস্থ করে ফেলবেন। আর আপনাকে বুঝতে হবে এখন যে একটা করাবো সেটার মতো করে বাকিগুলা প্রমাণ। তো আমাদের প্রত্যেকটা প্রমাণ করতে গেলে আমরা আজকে আর শেষ করতে পারবো না, ঠিক আছে? এই কারণে আমি আসলে ক্ষমা প্রার্থী, আপনাকে একটা প্রমাণ আমি করাবো যে আসলে এইগুলা হচ্ছে মুখস্থ না, এটা আমি ফিল করাতে একটা প্রমাণ করাবো। ওকে, তাহলে আমি একটা প্রমাণ করাই, অর্থাৎ নোট 1টাকে আমি প্রমাণ করাবো। নোট 1, ওকে, নোট 1 বলছে যে এইটা বলছে যে ই যদি সাপোজ ই দিতে পারেন, অনেকে এস দিতে পারেন, যেহেতু আমি প্রথমবার করছি এই কারণে আমি এস দিচ্ছি, কারণ অনেকে মনে করতে পারে ই আবার কি, যে কোনো কিছু হতে পারে। এখানে যে সবসময় এই যে সেটের নাম ই এস হবে এরকম কোনো কথা আছে? এখানে যে সেটের নাম এস হবে এরকম কোনো কথা আছে না? ই ও হইতে পারে একটা সেট, ঠিক আছে? তাহলে এস, তা আমি আপাতত এস দিচ্ছি। এস হচ্ছে একটা সেট, তার মধ্যে থাকবে ভেক্টররা। সাপোজ একটা ভেক্টরের নাম দিলাম এপসাইলন 1 ইকুয়ালস টু 1 0 1, 0, আর এপসাইলন 2 আরেকটা ভেক্টর, তার যারা আছে তারা হচ্ছে 0 1। তাহলে এই যে দেখেন সেট অফ ভেক্টরস এস ইকুয়ালস টু এস হচ্ছে একটা সেট, তার মধ্যে ভেক্টর আছে দুইটা ভেক্টর, এই কারণে বলতেছি সেট অফ ভেক্টরস। এই যে সেটটা দেখতে পাচ্ছেন, এইটা ইজ আ বেসিস অফ R2, অর্থাৎ R2 এর এটা একটা বেসিস। এখন এটা আমরা প্রমাণ করব কেমনে বেসিস হলো। আরেকটা কথা লিখে রাখেন, এই যে বেসিসটা দেখতেছেন, এই যে বেসিস, দিস বেসিস, এটা একটু লিখে ফেলি, দিস বেসিস ইজ কল্ড, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড বেসিস, কল্ড অ্যাজ স্ট্যান্ডার্ড বেসিস। এবং এগুলো যদি আমরা একটু মানে আপনার অনেক টাইম নিয়ে করাইতে পারতাম, মানে কত ফিল, মানে আপনি অবাক হয়ে যাবেন যে এত সুন্দর ব্যাপার থাকতে পারে ম্যাথমেটিক্স এর মধ্যে, পিওর ম্যাথমেটিক্সে এত সুন্দর জিনিস থাকতে পারে। এইটাকে বলা হয় স্ট্যান্ডার্ড বেসিস, এটা একটু মনে রাখেন। আচ্ছা, এটা আমরা একটু প্রমাণ করতে চাই। এখন বলেন তো, যেহেতু এটা বেসিস হবে তাহলে ডাইমেনশন কত হবে? ডাইমেনশন কার হয়? ভেক্টর স্পেস ভি এর। এখানে ভেক্টর স্পেস কে R2 মানে R এর পাওয়ার 2, মানে R2 টা হচ্ছে ভেক্টর স্পেস। তাহলে এর ডাইমেনশন কত হবে? দেখেন এই যে এর ডাইমেনশন এন্ড ডাইমেনশন অফ R2, তাহলে আমরা লিখবো ডাইমেনশন অফ R2 এটা হচ্ছে 2। কেন? কারণ দেখেন এটার মধ্যে এই যে সেট অফ এস নামক একটা সেটের মধ্যে কয়টা ভেক্টর আছে? দুটা। নাম্বার অফ ভেক্টর ইন আ বেসিস ইজ কল্ড দ্য ডাইমেনশন অফ দ্য ভেক্টর স্পেস ভি। এখানে ভি হিসাবে কি আছে? R2, ঠিক আছে? তাহলে ফিল্ডটাকে এখানে
আমরা জানি ফিল্ড হবে হচ্ছে r টু দি পাওয়ার n এর ক্ষেত্রে r টু দি পাওয়ার n একটা ভেক্টর স্পেস ওভার ফিল্ড কি r, এটা কিন্তু আমরা পড়াইছি। সুতরাং এখানে যে আমার ফিল্ড সেটা হচ্ছে r, অটোমেটিক এটা আমাকে বুঝে নিতে হবে, এখানে বলে দিবে না ফিল্ডটা এরকম। তাহলে দেখছেন আমরা পাই গেছি। এখন যদি এটাকে ফিল করতে চান যে ডাইমেনশন কেন 2 হলো, এটা আমরা শেষের দিকে শিখাবো, আরো ফিল আছে। আচ্ছা, আমরা আগে দেখাতে চাই এই যে সেট অফ ভেক্টর সেটা হচ্ছে একটা বেসিস অফ r2। তাহলে যদি বেসিস হতে হয় এই সেটটাকে, এই যে এটাকে যদি বেসিস হতে হয়, এক নাম্বার কন্ডিশন হচ্ছে কি এই সেটটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখানো। কালকে আমরা এই সম্পর্কে বলছি এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। কেন হবে? কারণ এটাকে যদি আমি মনে মনে নেই, ধরে নেই এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা। দেখেন একটা ভেক্টরকে অপর ভেক্টরের গুণ আকারে লিখতে পারবেন না, কোনোদিনও পারবেন না। তাহলে আমরা সরাসরি বলতে পারি এটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। দেখে তো বুঝতে পারছি কিনা? হ্যাঁ, কেউ যদি চায় যে না আমি ওই যে একটা রিলেশন দিয়ে করেছিলাম যে c1 আলফা 1, আলফা 1 এর পরিবর্তে এখানে এপসাইলন 1 লিখবো কারণ এই ভেক্টরটা, তারপর c2 আলফা 2, আলফা 2 এর পরিবর্তে এপসাইলন 2 লিখবো, এটা ইকুয়াল টু থিটা। তারপর এইভাবে করতে পারেন, এভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এত সময় নিব কেন? আমি যেটা বুঝতেছি যে একটা ভেক্টর অপর ভেক্টরের গুণ আকারে লেখা যাচ্ছে না অথবা লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাচ্ছে না, তার মানে এখানে হচ্ছে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সহজে বলে ফেলবো। তাহলে এটার যে প্রুফটা যদি আমরা শুরু করতে যাই বা সলিউশন, সেটা আসলে এক নাম্বার কাজ হচ্ছে আমাকে দেখানো যে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ফার্স্ট একটু দেখতে চাই, একটু সময় লিখবে, সরি। নাম্বার কাজ হচ্ছে যে বেসিস দেখানোর আগে আমাকে হচ্ছে আসলে দেখাতে হবে এসটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। দেখি তো কোথায় পড়ছে, এই যে এক নাম্বার দেখছেন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এটা দেখাইতে হবে। তাহলে আমরা লিখে ফেললাম যে ফার্স্ট আমাকে দেখাইতে হবে, ফার্স্ট we show that we will মনে হয় হবে, আচ্ছা ই এখানে আমি এস দিয়েছি, তো সুতরাং এস is linearly independent। ওকে, এটা আমাকে আসলে আমরা দেখাতে চাই। এবং এটা যেহেতু আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট পড়তে পড়তে আমরা অনেকটা অভিজ্ঞ হয়ে গেছি, এখন একমাত্র এভাবে লিখে ফেলতে পারি যে সিন্স এই যে এপসাইলন 1 cannot be expressed as a linear combination of epsilon 2, যেহেতু এপসাইলন কে এপসাইলন 2 এর লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাচ্ছে না, এবং সাথে সাথে এপসাইলন 2 কেও cannot be expressed as linear combination of মানে এপসাইলন 2 কেও আমরা এপসাইলন 1 এর লিনিয়ার কম্বিনেশন আকারে যেহেতু লিখতে পারছি না, তার মানে আমরা কালকে নোট 8 এ মনে হয় এটা পড়েছিলাম যে যদি একটা ভেক্টরকে অ্যাটলিস্ট একটা ভেক্টরকে অন্য ভেক্টরগুলোর আদার ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারি, তাহলে ওটা ডিপেন্ডেন্ট হয়ে যায়। যেহেতু লিখতে পারি না, তার মানে ইন্ডিপেন্ডেন্ট, তার মানে এই কথাটা লিখবো। সো এই যে সেট ইটা আছে, এইটা ইজ লিনিয়ারলি কি হবে? ইন্ডিপেন্ডেন্ট হবে। অন্যভাবেও লিখতে পারেন, কেউ কেউ যদি চান যে এই যে এপসাইলন 1 টাকে এপসাইলন 2 এর মাল্টিপল আকারে লেখা যাচ্ছে না, অথবা এপসাইলন 2 কে এপসাইলন 1 এর মাল্টিপল আকারে লেখা যাচ্ছে না, তার মানে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। সহজ কথা এভাবেও কেউ লিখতে পারেন। ওকে, এখন আমার দেখানোর উদ্দেশ্য কি? এক নম্বরে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখে ফেলছি। এখন যদি আমি দেখাইতে পারি এই যে এস নামক যে সেট অফ ভেক্টরটা আছে, তার দ্বারা হচ্ছে এই যে আমাদের ভেক্টর স্পেসটাকে R2 সেটা হচ্ছে জেনারেট করছে, তাহলে আমাদের প্রমাণ শেষ। অথবা আমাকে যেটা দেখাইতে হবে, নাও we want to prove, কি প্রুফ করতে চাই? যে L of S এটা ইকুয়াল হচ্ছে R2। এবার V এর জায়গায় কে দখল করছে? R2। ঠিক আছে, এটা আমাকে দেখাইতে হবে। এটা দেখাইতে পারলে আমার প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, এটা কি হয়ে যাবে? প্রমাণ হয়ে যাবে। এবার জাতির বিবেকের কাছে একটা প্রশ্ন করতে চাই, আমরা যদি কোনো কিছুকে
যে এ আর বি সমান, এটা দেখাইতে গেলে আমরা কি কাজ করি দেখি তো, মনে আছে কিনা ছোটকালের পড়া, 9 10 এগুলো পড়া আছে 9 10 এ। যদি a ইকুয়ালস টু b এটা আমরা প্রমাণ করতে চাই, তখন আমাদের যে উদ্দেশ্য থাকে যে a সাবসেট অফ b, b সাবসেট অফ a, এটা যদি দেখাইতে পারি এই 1 আর 2 থেকে, এটা যদি 1 হয়, যদি 2 হয়, এই 1 আর 2 থেকে বলা যায় a আর b সমান। তার মানে এখানে সেই একটা ব্যাপার কিনা, সেই একই ব্যাপার কিনা, এটা একই ব্যাপার কিনা, দেখেন দুইটা জিনিস সমান। তার মানে আমি যদি কোনো মতে দেখাইতে পারি এই ls সাবসেট অফ r2 and r2 সাবসেট অফ ls, তাহলেই কিন্তু আমার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাকে এটা এখন প্রমাণ করতে হবে। তাইলে আমরা আবার একটা থিওরাম করে আসছিলাম সাবস্পেসের শেষে আমি বলছিলাম একটা গুরুত্বপূর্ণ থিওরাম আছে যেটা ছাড়া যে আমাদের বেসিস ডাইমেনশনটা কভার হবে না, সেটা হচ্ছে এটা, দেখি তো মনে আছে কিনা, ls is the smallest, মনে আছে কিনা সবার, সাবস্পেস। আমি এভাবে পড়াইছিলাম আগে, আমি দেখি আমি আগে একটু বলে দেই, তারপর আমি লিখি এই লাইনটা, দেখি আমি একটু আগে লিখে নেই, বলে দেই সবাই, তাহলে মনে থাকবে। আমি বলছিলাম এই যে এরকম একটা ভেক্টর স্পেস আছে, তারপরে এস নামক সেটকে ধারণ করে, এই যে সেই এস নামক একটা সেট, মনে করেন বিন্দুটা একটা বিন্দু হিসেবে কল্পনা করি, তাহলে বলছিলাম একে ধারণ করে যত সাবস্পেস আছে, ধরো এইটা একটা সাবস্পেস, এইটা একটা সাবস্পেস, তারপর হচ্ছে আরো একটা সাবস্পেস আছে, সবচেয়ে ছোট সাবস্পেস হচ্ছে এল অফ এস। দেখে তো বুঝতে পারছি কিনা? ওকে, তাহলে এটা আমি পড়াইছিলাম, দেখেন মনে করে। তাহলে আমি সেই কথাটা এখন লিখব, সেই কথাটা আমি এখন একটু লিখতে চাই যে এল অফ এস ইজ দা, আসলে এল অফ এস পড়তেছি বাট এটা কিন্তু হচ্ছে লিনিয়ার স্প্যান, আমরা জানি কিন্তু এগুলো সবকিছু, ঠিক আছে, ইজ দা স্মলেস্ট সাবস্পেস ACE, না তাই না? ওকে, ACE অফ কার ভেক্টর স্পেস R2 এখানে। ওকে, যেটা আসলে কন্টেইন করবে S কে, কন্টেইনিং S, এই কথাটার মানে কি আমরা বলতেই পারি, সো যদি স্মলেস্ট সাবসেট এটা, তাই LS সাবসেট অফ R2, এটা 1 নং আমার, এটা যেহেতু আমাদের ওই থিওরামটা থেকে প্রমাণ হয়ে গেল 1 নং। এখন আমাকে প্রমাণ করতে হবে কি, এখন আমাকে প্রমাণ যদি করে ফেলতে পারি, কোথাও যায় দেখেন যে R2 ইজ এ সাবস্পেস, সরি সাবসেট অফ LS, তাইলেই আমার হয়ে যাবে। দেখি তো এটা বুঝতে পারছে কিনা, দেখি তো এটা বুঝতে পারছে কিনা। আচ্ছা, এবার কাউকে সাবস্পেস এ, সাবস্পেস না, বারবার সাবস্পেস বলে ফেলছি, এ ইজ এ সাবসেট অফ বি, এটা প্রমাণ করার রয়ে কি বলতাম, এ থেকে একটা এলিমেন্ট নিতাম, যদি কোনোভাবে দেখাইতে পারতাম সেই এলিমেন্টটা বি এর মধ্যে আছে, তাইলে আমরা বলে দিতাম এ সাবসেট অফ বি। দেখি তো বুঝতে পারছে কিনা, এগুলো ছোট কালের পড়া, সব 9 10 এর পড়া, যে কাউকে সাবসেট প্রমাণ করার রয়ে কি, যেমন আমি যদি প্রমাণ করতে চাই এ সাবসেট অফ বি, তখন হচ্ছে আমি এ থেকে একটা এলিমেন্ট নিতাম, তারপর যদি দেখাইতাম সেই এলিমেন্টটা বি এর মধ্যেও আছে, তাইলে আমি বলে দিতাম যে এ সাবসেট অফ বি। দেখি তো বুঝতে পারছে কিনা। তাহলে এই নিয়মে এখন আমি এটা প্রমাণ করতে চাই, আমাকে কি প্রমাণ করতে হবে, R2, আমার উদ্দেশ্য কি এখন এইটা, তাইলে আমি কিন্তু সমান লিখতে পারবো। তাহলে আমি হচ্ছে R2 থেকে প্রথমে একটা এলিমেন্ট নেব, তাহলে দেখি লেট আলফা নামক একটা নিচ্ছি এলিমেন্ট, কোথা থেকে, ভেক্টর স্পেস থেকে, যেহেতু ভেক্টর স্পেসটা দেখেন এই যে R2, তার মানে এখানে অর্ডার পেয়ার আকারে থাকবে, তো একটা এলিমেন্ট নিচ্ছি যেটা আসলে R2 থেকে নিচ্ছি। ওকে, এখন যদি আমি দেখাইতে পারি কোনো মতে যে আলফাটা এল অফ এস এর মধ্যেও আছে, তাহলে আমাদের বলে দিতে পারবো যে R2 ইজ এ সাবস্পেস অফ LS। দেখি তো বুঝতে পারছে কিনা, ঠিক আছে কিনা। ওকে ওকে, এখন আমাকে এটা দেখাইতে হবে যে এই আলফাটা LS এর মধ্যে আছে। ওকে, ঠিক আছে। ওকে, এখন দেখেন আমি একটা কাজ করতে চাই, আমি যেটা করতে চাই সেটা হচ্ছে এরকম লিখতে চাই যে আমরা যে কাজটা করতে চাই সেটা কিভাবে করতে চাই। ওকে, আমি এভাবে করি, দেখেন তো সবাই একটু দেখেন, আলফা সমান আমি ধরে নিয়েছি এক্স ওয়াই, তাহলে আমি কি চাইলেই লিখতে পারি না যে এক্স ইন্টু 1,0, এটা লিখতে পারি না, কারণ এটাই তো লিখতে পারি, এটার সাথে গুণ করলে কি আসে এক্স, আর ওটা তো 0, তাই না? দেখেন আমি এটা লিখতে পারি কিনা দেখি, এরপর আমি লিখতে পারি কিনা ওয়াই, এখানে লিখতে পারি আবার 0 1, দেখি তো বুঝতে পারছে কিনা, এই কথাটা বুঝতে পারছে কিনা, দেখেন তো বুঝতে পারছেন কিনা। তাহলে এটা যেই কথা আমরা কি জানি, এটাকে লিখলে এভাবে লেখা যাইতো না, এক্স এখানে 0, এখানে 0
এখানে ওয়াই। এখন আমরা জানি দুইটা জিনিসকে যদি আমরা যোগ করে ফেলি তাহলে আসবে হচ্ছে x0, এখানে 0y, তার মানে দিন শেষে xy থাকে। তার মানে আমি চাইলে এই যে xy নামক অর্ডার পেয়ারকে এভাবে লিখতে পারি। প্রশ্ন হচ্ছে আপনি কেমনে বুঝলেন এভাবে লিখবেন? এরকম আপনি বলতে পারতেন এই যে আমাকে উদ্দেশ্য থাকবে কি 1001 এই আকারে লেখা। এখন দেখেন, এখন একটা কথা চেষ্টা করে থাকেন বা বুঝার চেষ্টা করেন, বা অন্যভাবেও আপনি লিখতে পারেন। এটাকে চাইলে অন্যভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, এভাবে না লিখা আমি অন্যভাবে লিখি, না একটা প্যাচ লাগবে আপনাদের মধ্যে। প্যাচটা না নিয়ে আমি একটা ভেক্টর নিলাম R2 থেকে। এখন আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই যে আলফাটা সেটা বিলং করে এল অফ এস এর মধ্যে, এটা আমার উদ্দেশ্য। এখন একটা চেষ্টা করি যে আমি একটা কাজ করি যে এই আলফাকে আমি এরকম আকারে লিখি, এরকম একটা C1 10 C2 01। আমি মনে করলাম যে আলফাকে এরকম লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে। না লেখা গেলে তো নাই, সমস্যা কি, আমরা দেখতে চাই। তাহলে এখানে আমাকে যদি লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে হয় তাহলে আগে C1 আর C2 এর মানটা বের করা লাগবে। তাহলে এখানে লিখে দিলাম ফর সাম স্কেলারস C1 C2, এটা কোথা থেকে আসবে? R থেকে। কেন? কারণ এবার ফিল্ডটা হচ্ছে R, ঠিক আছে, কারণ ভেক্টর স্পেস যেহেতু R2। ওকে, তাহলে আমি কি করেছি আবার বলছি, এগুলা কিন্তু একটু প্যাচের কথা। আমার উদ্দেশ্য হচ্ছে এই যে একটা আলফা আমি R2 থেকে ধরে নিচ্ছি, আমাকে দেখাইতে হবে আলফাটা এল অফ এস এর মধ্যে আছে, ঠিক আছে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে হুট করে আপনি কেন এরকম একটা লিনিয়ার কম্বিনেশন নিয়ে আসলেন? আমি কেমনে বুঝবো যে এইটাই হবে? এর কারণ হচ্ছে আমাকে দেখাইতে হবে যে আলফাটা এল অফ এস এর মধ্যে আছে। এল অফ এস জানো কি? আমি বুঝলাম লিনিয়ার স্প্যান, লিনিয়ার কম্বিনেশনের মধ্যে পার্থক্য কি? লিনিয়ার কম্বিনেশন শুধুমাত্র একটা কম্বিনেশন, আর লিনিয়ার স্প্যান হচ্ছে ওই যে এস সেটের এস সেট আছে না, ওই সেটের দ্বারা যত লিনিয়ার কম্বিনেশন হবে। আবার বলছি, আমরা কিন্তু এগুলো পড়াই আসছি যে লিনিয়ার স্প্যান এবং লিনিয়ার কম্বিনেশন এটার মধ্যে পার্থক্য কি। আমরা বলছিলাম সেটে যত ধরনের লিনিয়ার কম্বিনেশন হতে পারে, সেটের এলিমেন্টকে দিয়ে সমস্ত লিনিয়ার কম্বিনেশনকে একসাথে করে সেটাকে একটা সেট তৈরি করি, সেটা হবে লিনিয়ার স্প্যান। অর্থাৎ আমি যদি মনে করি এল অফ এসটা কি, সহজ ভাষায় এই এস সেটের যত ধরনের লিনিয়ার কম্বিনেশন হতে পারে পৃথিবীতে, সেই লিনিয়ার কম্বিনেশন গুলোকে একত্রে করে এল অফ এস পাওয়া যায়। তাহলে আমি চেষ্টা করতেছি যে এই আলফাটা যদি আমি লিনিয়ার কম্বিনেশন আকারে দেখাইতে পারি, কার লিনিয়ার কম্বিনেশন? এস এস দ্বারা। এখন এস এর মধ্যে কে কে আছে? 1 আর 0, এই কারণে এইভাবে লিখছি। দেখেন 1 1 0 0 1, দেখেন তো ওই যে এস এর মধ্যে কারা কারা আছে এখানে দেখেন। তা আমি যদি দেখাইতে পারি আলফাটাকে লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়, কার কার লিনিয়ার কম্বিনেশন? 1 0 আর 0 1 এর, তাহলেই তো আমরা বলে দিতে পারি যে আলফাটা এল অফ এস এর মধ্যে আছে, তাই কিনা? নাকি বুঝেন নাই? কারণ এল অফ এস কারা বলছে? এস নামক সেটের যত ধরনের লিনিয়ার কম্বিনেশন আছে, পৃথিবীর সমস্ত লিনিয়ার কম্বিনেশনকে আমরা বলে থাকি এল অফ এস, লিনিয়ার স্প্যান, ঠিক আছে। এখন যদি আমি দেখাইতে পারি যে এই আলফাটাকে এস নামক সেটের এস এর লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়, এখন এস এর মধ্যে কে কে আছে? 1 0 0 1, এই লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়, এটা যদি দেখাইতে পারি তাহলেই তো বলতে পারি যে এই আলফাটা এল অফ এস এর মধ্যে আছে, কারণ আমার তো এটাই টার্গেট। এই কারণে দেখি তো বুঝতে পারছি কিনা, এটা হচ্ছে ব্যাখ্যা, ঠিক আছে। ওকে, তাহলে এখানে লিখলাম এটা হচ্ছে আর এর মধ্যে থাকবে। এখন আমরা দেখতে চাই আসলে লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা সম্ভব কিনা। আমরা কিন্তু জানি যে C1 C2 এর যদি আমরা ভ্যালিড মান পাই তাহলে আমরা বলতে পারবো লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা সম্ভব, তাই কিনা? আচ্ছা, এখান থেকে যে কাজটা করি, এখান থেকে লেখা যায় যে x, y, আর এখানে একটা কাজ করি যে C1 এখানে 0, আর এখানে যেটা সেটা হচ্ছে C2 এর সাথে 0 গুণ করলে 0, আর এখানে C2। এবার একটা কাজ করি যে C1 এই যে প্রথম উপাদান যোগ হবে, তাহলে এখানে থাকবে C1, এখানে থাকবে C2, ওকে, আর এখানে থাকবে হচ্ছে x, y। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, এখান থেকে আমরা বলতে পারি যে C1 সমান হচ্ছে সুতরাং এখান থেকে বলতে পারলাম C1 হচ্ছে x আর C2 হচ্ছে y, ঠিক আছে। ওকে, দেখি তো বুঝতে পারছি কিনা। এবার বলছে তাহলে C1 এবং C2 এর মানটা আমরা বসাই দিব। কোথায় বসাবো? এই যে বলছিলাম যে আলফাকে লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়। আচ্ছা, তাহলে আমরা যদি বসাই দেই তাহলে আলফা সমান xy, এটা সমান আমরা লিখতে পারি C1 মানে হচ্ছে x 1, 0, C2 মানে হচ্ছে y 0, 1। এখন দেখেন তাহলে আমি আলফাকে কি করতে পারলাম? আলফা is a linear combination of the vector 1, 0 and 0, 1। তার মানে আমি বলতে পারি কি আলফাটা, আমরা বলছিলাম না
তাহলে এই আলফাটা অবশ্যই এল অফ এস এর মধ্যে থাকবে। কেন? কারণ আমরা বলছিলাম এল অফ এস বলতে লিনিয়ার স্প্যান বোঝায়, আর লিনিয়ার স্প্যানের মধ্যে কারা থাকবে বলছে এস দ্বারা, এস এর মধ্যে কারা কারা আছে বলছে এস এর মধ্যে দুইটা ভেক্টর আছে। এই দুইটা ভেক্টর দ্বারা পৃথিবীতে যত ধরনের লিনিয়ার কম্বিনেশন সম্ভব সবাই এল অফ এস এর মধ্যে থাকবে। তাহলে এই দেখেন আলফাটাকে আমরা লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারলাম। কার কার লিনিয়ার কম্বিনেশন বলছে 1 0 0 1 এর, অর্থাৎ এস সেটের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারছি। তাহলে আলফাটা কোথায়? এল অফ এস এর মধ্যে থাকবে। তাহলে আমি কি করেছিলাম, প্রথমে ধরে নিয়েছিলাম যে আলফাটা আছে হচ্ছে এই যে R2 এর মধ্যে, তারপর দেখলাম শেষে যে এই যে আলফাটা আছে হচ্ছে এই যে এল অফ এস এর মধ্যে। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি ছোটকালের পড়া থেকে যে R2 এটা সাবসেট অফ এল অফ এস। এখন 1 আর 2 থেকে আমরা বলতে পারি, এই যে 1 আর 2 থেকে বলতে পারি কি, বলতে পারি হচ্ছে এল অফ এস ইকুয়ালস টু R2। দেখি তো বুঝছি কিনা? এই যে প্রুফড হয়ে গেছে। এইগুলা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে আসতো, প্রমাণ আসতো। বাট আমি আপনাকে প্রমাণটা বলছি না যে আপনার প্রমাণ লাগবে, আমি বলতে চাই যা চাইলে এগুলো আমরা এত সুন্দর করে ফিল করতে পারি। এখন একটু শুনেন, এই বেসিসের মধ্যে ডাইমেনশন কেন 2 হলো, যে এটার কি কোনো ব্যাখ্যা আছে কিনা, মানে হাকিকত আছে কিনা, এরকম যদি বলতে চান যে ইয়েস ইহার একটি হাকিকত আছে। কি হাকিকত আছে? ডাইমেনশন কেন 2 হলো? দেখেন R2 এর ব্যাখ্যা হচ্ছে, R2 এর ব্যাখ্যা যদি আপনার বলি যে R2 মানে আসলে এরকম তো কার্টেসিয়ান প্রোডাক্ট, তো যা আর এটাকে আমরা লিখতে পারি R2। তাহলে এই বরাবর হচ্ছে R, এই বরাবর R। দেখেন এই যে আমরা ছোটকালে পড়েছি এটা হচ্ছে পজিটিভ, পড়েছেন, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ ওয়াই, এটা হচ্ছে নেগেটিভ ওয়াই। তাহলে দেখেন R2 এর ডাইমেনশন কত থাকে, এই বরাবর R, এই বরাবর R। R2 এর ডাইমেনশন দেখেন, আপনি যে কোনো একটা ভেক্টর নিলেন, ধরেন 4 5, এটাকে লিখতে গেলে আপনাকে দুইটা জিনিস লাগবে। দেখেন ভুজ লাগবে, কোটি লাগবে। তার মানে এখানে দেখেন ডাইমেনশন ব্যাপারটা আসলে এরকম যে এর ডাইমেনশন কেন 2 হলো, এই কারণ। দেখছেন, বুঝছেন কিনা? দেখছেন? ওকে, তাহলে ডাইমেনশন হচ্ছে 2। আরো মেইন কথা সহজভাবে বলতে পারি যে বেসিসের মধ্যে দুইটা ভেক্টর আছে, এই কারণে এই যে ভেক্টর স্পেস R2 এর ডাইমেনশন 2। ওকে, নোট, আমরা আর কিন্তু প্রমাণ করাবো না, তাহলে বুঝতে পারছেন প্রত্যেকটা প্রমাণ করাতে করাতে আমার জীবন কত দূর চলে যাবে। নোট 2 এখানে একটু লিখে রাখি। নোট 2 বলছে, এই যে এস একটা সেট, সেটার মধ্যে যদি 1, এই 1টা ভালোভাবে বোঝা যাচ্ছে না, 1, 1 আর একটা 1, 0 এরকম দুইটা সেট অফ ভেক্টর থাকে, তাহলে বলছে এটা ইজ আ বেসিস অফ R2। ঠিক আছে? তার মানে দেখেন R2 এর বেসিস কিন্তু এটাও পাইছি 1 0 0 1, এটা R2 এর বেসিস, এটাও বলছে 1 1 আর হচ্ছে 1, 0 এটাও হচ্ছে R2 এর বেসিস। দেখেন কিন্তু কথাটা বুঝেন, এটাও কি বলছি? R2 এর বেসিস। তাহলে প্রশ্ন হতে পারে না R2 এর বেসিস একটা ভেক্টর স্পেসের বেসিস ইউনিক নাও হতে পারে, বাট ডাইমেনশন ইউনিক হবে। দেখেন এই ক্ষেত্রে ডাইমেনশন কত হবে? ডাইমেনশন অফ ভি মানে এখানে R2, তাহলে R2 এটা হচ্ছে 2 হবে। তাহলে মনে রাখবেন যে বেসিস ইউনিক নাও হতে পারে একটা ভেক্টর স্পেসের, বাট ডাইমেনশন সব সময় কি হবে? ইউনিক হবে। এই কথাটা লিখতে হবে, এই কথাটা লিখলেন, কি বলছি সেটা একটু লিখে দিচ্ছি, দাঁড়ান। একটু লিখে দিচ্ছি। বেসিস এখানে লিখে দিই শুধুমাত্র অল্প অল্প করে যে ডাইমেনশন ইউনিক, ডাইমেনশন সবার ক্ষেত্রে সেম হবে, ডাইমেনশন হচ্ছে ইউনিক। আর বেসিস এটা ইউনিক না, এটা ভিন্ন হতে পারে, নট ইউনিক। তবে কেউ যদি বলে স্ট্যান্ডার্ড বেসিস কোনটা R2 এর, তখন কিন্তু এটা 1 0 0 1। এবার আপনাদেরকে আরেকটু ফিল করাই, কেউ যদি একদম ফিল করতে চান, সেটা হচ্ছে এই বেসিস ব্যাপারটা কি আসলে। এই যে 2 নাম্বার কন্ডিশনটা দেখছেন, এস নামক সেটটা ভি কে জেনারেট করবে, মানে ভেক্টর স্পেসকে জেনারেট করার মানে
দেখি তো মনে আছে কিনা। এই ক্ষেত্রে 1 ওমেগা ওমেগা স্কয়ার এর জেনারেটর বলা হয়তো ওমেগাকে একটা, দেখি তো বুঝছি কিনা। কারণ এই 1 কে লেখা যায় ওমেগা কিউব ওমেগা ওমেগা স্কয়ার, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টকে আমি ওমেগা দিয়ে লিখতে পারতাম, এই কারণে ওমেগা হচ্ছে একটা জেনারেটর। প্রত্যেকটা এলিমেন্টকে, আবার বলছি, প্রত্যেকটা এলিমেন্টকে ওমেগা দ্বারা লেখা গেলে তখন যদি জেনারেটর বলা হয়, ঠিক তেমনি ভি এর একদম ব্যাপারটা শুনেন। এই যে এল অফ এস ইকুয়ালস টু ভি, এটা দ্বারা বোঝায় কি, এই যে এখানে দাগাই দিচ্ছি, এখানে বলছে যে এস দ্বারা ভিটা তৈরি হবে, দেখি তো এস দ্বারা ভি তৈরি হয়নি। তাইলে দেখেন প্রথম উদাহরণের ক্ষেত্রে ভি কে ছিল R2, এবার R2 এর যে কোনো একটা ব্যাপার নেন, ধরেন 4,5 নিলাম, আমি 4,5 নিলাম, দেখেন এটা কিন্তু R2 এর, একে চাইলে আপনি এদের দ্বারা লিখতে পারবেন 1001 দ্বারা, দেখি তো লেখা যায় কিনা। দেখেন তো কেউ যদি লেখে এরকম যে 10 এরপর 5, তাই না, তাহলে 5 এখানে 01, দেখেন 4,5 কে লেখা যায়। তাহলে এই যে এটা একটা আমরা বলতে পারি না যে এল অফ এস ইকুয়ালস টু ভি, অর্থাৎ এই যে R2 থেকে যে কোনো একটা ভেক্টর নেন, R2 মানে এরকম অর্ডার পেয়ারের যে কোনো কিছু নেন, তাকে আপনি এভাবে লিখতেই পারবেন, এই 1001 দ্বারা লিখতে পারবেনই পারবেন, অবশ্যই অবশ্যই পারবেন। দেখেন পারলে আপনি নেন 00 নিবেন, আচ্ছা নেন, এখানে 0 1,0, এখানে 0 0 1, তার মানে দেখেন যে কোনো একটা নেন, এখানে হাজার হাজার আছে, কিন্তু এগুলো সব কিন্তু অর্ডার পেয়ার, এখানে হাজার হাজার পেপার আছে, এই যে অর্ডার পেয়ার, এখানে অর্ডার পেয়ার আছে, হাজার হাজার এলিমেন্ট আছে, যে কোনো জিনিস নেন তাদেরকে আপনি এরকম লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবেন, 1001 এর লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবেন। দেখি তো বুঝতে পারছি কিনা, পারলে নেন। কেউ যদি বললো না না এখানে পারলে দেখান তো, যে এটা হচ্ছে 5,0, এটাকে লিখে দেখান তো, এটাকে লিখে দেখান তো, তখন আমাদের কি আসবে, 5,0 কে এভাবে লেখা যায় না, যে 5 1,0 আর এখানে 0 0,1, দেখেন তো ঠিক আছে কিনা, 5,0 পাই গেছি কিনা, ব্যাপারটা ইউনিক। এই কারণে দেখেন এই যে এইগুলো কি আসলে, এগুলো কিন্তু ভি মানে ভেক্টর স্পেসের এলিমেন্ট, এগুলো সব ভেক্টর স্পেসের এলিমেন্ট, তাদেরকে আমি চাইলেই এই যে 1001 দ্বারা লিখতে পারছি। এই যে ঠিক যেমন করে 1 ওমেগা ওমেগা স্কয়ার, এখানের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা চাইলেই ওমেগা দ্বারা রিপ্রেজেন্ট করতে পারতাম, এই কারণে ওমেগাকে কি বলা হয়তো, ওমেগাকে বলা হয়তো জেনারেটর। ঠিক তেমনি দেখেন এইখানে যে কোনো অর্ডার পেয়ার নেন না কেন, তাদেরকে আমি 1001 দ্বারা লিখতে পারছি, এই কারণে এখানে 1001 কে বলা হবে ওই যে এক ধরনের জেনারেটরের নয়, আমরা বলছিলাম না ওই যে এল অফ এসটা কি হবে, এক ধরনের জেনারেটরের ন্যায়, এই কারণে। দেখি তো বুঝতে পারছি কিনা, ঠিক আছে কিনা। এর ব্যাখ্যা অনেকগুলো আছে, অনেক ব্যাখ্যা আছে, আপনি চাইলে যে কোনোটা নিয়ে করতে পারবেন। তাহলে নোট 2 গেল, নোট 2 থেকে কি পাইছি, যে R2 এর বেসিস এটাও হয়, দেখেন চাইলে আপনি 4,5 কে এদের দ্বারাও লিখতে পারবেন, এটাও যেহেতু একটা বেসিস, তার মানে 4,5 কে এদের কম্বিনেশন আকারে লেখা যাবে, দেখি তো লেখা যায় কিনা, দেখেন তো লেখা যায় কিনা, 4,5 কে এভাবে লেখা যায়, দেখেন তো এভাবে লেখা যায় কিনা, যে 5 1 1 আর এখানে -1, এখানে 1,0, দেখেন তো লেখা যায় কিনা। তাহলে এখানে পাবেন 5 5 আর এখানে পাবেন হচ্ছে -1 0, তার মানে এটা কি করলে টোটালি 4 5 পাচ্ছেন, দেখছেন লেখা যাচ্ছে। তাহলে ব্যাপারটা কি বুঝছেন, মানে এই যে ভেক্টর স্পেস R2 মানে একটা অর্ডার পেয়ার নিবেন, যে কোনো অর্ডার পেয়ারকে 1,1 10 এর লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে এবং 1001 এর লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে। তবে মনে রাখতে হবে এটাও একটা বেসিস, নোট 2 একটা বেসিস, এটাও একটা বেসিস, তবে এই বেসিসের নাম হচ্ছে, নোট 1 এর বেসিসের নাম একটা নাম আছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিস বলা হয়। এটা কি বলা হয়, স্ট্যান্ডার্ড বেসিস, এবং এর ডাইমেনশন সেম হবে। ভেক্টর স্পেসের বেসিস একই ভেক্টর স্পেস, কিন্তু বেসিস আলাদা আলাদা হতে পারে, কিন্তু ডাইমেনশন সবসময় ইউনিক হবে, একই হবে। দেখি তো বুঝতে পারছি কিনা, সবচেয়ে কঠিন লেকচার যাচ্ছে। আচ্ছা, আমরা বাকি নোটগুলো যা আছে এত বুঝাতে গেলে আপনি বুঝতে পারছেন যে আর কতগুলা লেকচার লাগবে, তাহলে শুধুমাত্র নোট 1 নোট 2 করতে গেলে আমার 20 মিনিট লাগে গেল। তাহলে আমরা এরপরে যা পড়বো সেগুলো আমরা ডিরেক্ট মনে করবো, এরকমই ব্যাপারটা ফিল করে আমরা এখন থেকে যে নোটগুলো লিখবো সেগুলো একদম ডিরেক্ট মুখস্থ করে ফেলতে হবে, এগুলো পরীক্ষা আসার মতো, ঠিক আছে? ওকে, এখন থেকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নোট 3, যে নোট 3 এখন থেকে আমাদের একটু একটা লিমিটেশনের জন্য শুধুমাত্র আমরা প্রত্যেকটা জিনিস যদি বুঝাতে চাই অনেকক্ষণ লাগবে। আমরা যদি মনে করি ই নামক একটা সেট আছে, এস না হয়ে ইও থাকতে পারে, কোনো সমস্যা নেই। এপসাইলন ইকুয়ালস টু যদি হয় 1 0 0,
এপসাইলন 2 এটা যদি হয় আপনার, আমি একটু সুন্দর করে লিখে দিই, এটা যদি হয় হচ্ছে 0 1 0, আর এপসাইলন 3 এটা যদি হয়ে থাকে হচ্ছে 0 0 1, তাহলে বলছে এই যে ই, এটা এসও বলতে পারেন আপনি চাইলে, কোনো সমস্যা নেই ই না দিয়ে, আমি ই দিলাম কারণ সবাই যেন মনে না করে যে সবসময় এসই হবে। তো এই যে সেট অফ ভেক্টর, এটাও একটা কি হবে, ইজ দ্য বেসিস। কার বেসিস বলছে অফ r টু দি পাওয়ার 3, এন্ড ডাইমেনশন কত, এই বেসিসে ভেক্টর সংখ্যা কত আছে, 3টা, এই কারণে ডাইমেনশন অফ r টু দি পাওয়ার 3 এটা হচ্ছে আপনার 3। দেখে তো বুঝতে পারছে কিনা? এন্ড দিস বেসিস ইজ কল্ড, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড বেসিস, স্ট্যান্ডার্ড বেসিস অফ, এই যে কিছুক্ষণ আগে দেখছিলাম না, এটা ছিল 2 এর জন্য, এই যে এটার জন্য স্ট্যান্ডার্ড বেসিসে লিখে রাখেন, আর কিছু দিতে হবে না। ওকে, তাহলে এটা দেন স্ট্যান্ডার্ড বেসিস। ওকে, আচ্ছা, এরপর R3 এর আরো বেসিস আছে, আমরা আরেকটা বেসিস সম্পর্কে পরিচয় করাই দিই। 4 নাম্বার নোটে আমরা পরিচয় করাই দিচ্ছি যে ই বা এস নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই সেটের মধ্যে যদি এরকম থাকে, কি কি, এবার আর কিছু লিখছি না, ধরেন 0 1 1, এরপর হচ্ছে যে কোনো দুটা 0, সেটাও একটা বেসিস হবে ব্যাপারটা। যে কোনো দুটা হচ্ছে, যে কোনো দুটা 1 অপরটা 0, সরি আমি মনে হয় প্রথম বলছিলাম যে কোনো দুটা 0, না এরকম না, এরকম যদি হয় এটাও হয় একটা বেসিস হয়। কার, আমরা চাইলে এটা প্রমাণ করতে পারতাম, কিন্তু এখন আর করছি না, প্রত্যেকটা করতে গেলে আমার অনেক সময় লাগবে। এবং ডাইমেনশন কত হবে, ডাইমেনশন সবসময় ইউনিক 3, দেখছেন? আচ্ছা, এবার নোট 4 এর, নোট 4 গেল, নোট 5, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। মনে রাখতে হবে যে আর এর, আমি এভাবে লিখে দিচ্ছি যে এভরি নন জিরো এলিমেন্ট অফ আর ইজ এ বেসিস। এটা ইম্পর্টেন্ট, নোট 5টা, এভরি নন জিরো এলিমেন্ট অফ আর, এবার কিন্তু আর এর জন্য, হ্যাঁ, ইজ দ্য বেসিস অফ আর, যে কোনো নন জিরো এলিমেন্ট। যেমন আমরা যদি বলি যে 1 কি আর এর বেসিস, 1 কি, সাপোজ এরকম একটা প্রশ্ন দিলাম, 1 কি আর এর বেসিস, ইয়েস এটা আর এর বেসিস, কারণ এটা নন জিরো এলিমেন্ট, এভরি নন জিরো এলিমেন্ট সেটা আর এর বেসিস হবে। এর প্রমাণ আছে, আমরা প্রমাণ আর করছি না, ঠিক আছে? এবং মনে রাখবেন, এটা 1 নাম্বার একটা ব্যাপার গেল, যে এভরি নন জিরো এলিমেন্ট অফ আর ইজ এ বেসিস অফ আর। আর এই যে 1টাকে, এটাকে বলা হয় আর এর স্ট্যান্ডার্ড বেসিস, তাহলে ইজ এ স্ট্যান্ডার্ড বেসিস অফ আর। এবং দেখেন, ইন্টারেস্টিং ভাবে যদি আপনি ফিল করতে চান, আমি চাইলে একটু ফিল করাতে পারি। আমার আসলে অনেক দুঃখ লাগছে যে আমি আসলে পুরোপুরি বলতে পারছি না যে আর এর বেসিস কেন এভরি নন জিরো এলিমেন্ট। এটা যদি আপনি ফিল করতে চান, আর এর যে কোনো এলিমেন্ট নেন, আর মানে হচ্ছে আসলে রিয়েল নাম্বার যে কোনো একটা নেন। সাপোজ নিলাম হচ্ছে 5 কে আমি চাইলে লিখতে পারি 5 × 1, 6 লিখতে পারি 6 × 1। এই যে 1টা দ্বারা সবাইকে রিপ্রেজেন্ট করা যাচ্ছে, এই কারণে 1টা হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিস। নাকি বুঝেন নাই? আচ্ছা, কেউ বলতে পারে না যে তাহলে এভরি নন জিরো এলিমেন্ট বলছে, তাহলে 2 কিভাবে স্ট্যান্ডার্ড বেসিস হয়? আমরা 0 কে লিখতে পারি না 0 × 2, 1 কে লিখতে পারি না যে হাফ × 2। এই যে দেখেন, যে কোনো আর এর যে কোনো সংখ্যা নেন, তাকে এই 2 দ্বারা রিপ্রেজেন্ট করা যাবে। এই কারণে বলছে যে কোনো নন জিরো এলিমেন্ট সেটাই হচ্ছে কি হবে, বেসিস হবে আর এর জন্য। বাট মনে রাখতে হবে, এই যে 1, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড বেসিস, ঠিক আছে? তাহলে 1 ইজ এ স্ট্যান্ডার্ড বেসিস অফ আর। ওকে, এরপর আরেকটা কথা মনে রাখতে হবে এখানে, যে এই আর এর ডাইমেনশন হচ্ছে 1। কেন? কারণ এই যে এভরি নন জিরো এলিমেন্ট, এখানে কয়টা ভেক্টর আছে? একটা আছে, এই কারণে ডাইমেনশন 1। সহজ কথা, ডাইমেনশন অফ আর ইকুয়ালস টু 1। তাছাড়া আমরা ফিল করতে পারি যে যখন আমরা রিয়েল নাম্বার নিয়ে কাজ করি, এটা হচ্ছে শুধুমাত্র এই এক্স অ্যাক্সিস বরাবর, মানে এক্স অ্যাক্সিস বরাবর এই আমরা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই একটা আর কে, যে আর কোথায় হবে, এই বরাবর হয়, এই কারণে ডাইমেনশন 1। অন্যভাবে এভাবেও বলতে পারি, সহজ কথা, ডাইমেনশন হচ্ছে 1। এই যে এটা গেল আর এর জন্য। তো এটা আসতে পারে কিন্তু
এভরি নন জিরো এলিমেন্ট আর এর একটা বেসিস বের করেন, এরকম বলে দিল যে আর এর একটা বেসিস বের করেন, আপনাকে দিয়ে দিল যে 1, তারপর হচ্ছে 2, তারপর দিয়ে দিল 3, তারপরে একটা অপশনে দিয়ে দিল অল, মানে প্রত্যেকটা। তখন আপনার মনে হবে কিভাবে প্রত্যেকটা হয়, তাই না, যদি না পড়ে যান। এই কারণে আমরা একটু একটু ধারণা দিচ্ছি। আচ্ছা, এটা গেল। এবার দেখেন কমপ্লেক্সের ক্ষেত্রে যাই একটু। এতক্ষণ পর্যন্ত আর নিয়ে কথা বলতে বলতে শেষ হয়ে গেল। এবার কমপ্লেক্সের ক্ষেত্রে নোটগুলো দেখেন। নোট 6। আমরা সব প্রমাণ করাতে পারছি না, বারবার আমি দুঃখ প্রকাশ করছি যে আসলে এটা হচ্ছে বাংলাদেশের একটা সিস্টেম। এত কিছু দেওয়ার কিছুই ছিল না, শুধুমাত্র ভেক্টর স্পেসটা যদি সিলেবাসে থাকতো তার মানে আপনি সবই পারেন। ম্যাট্রিক্স অ্যালজেব্রা এটা কি লাগে? এটা কি আর আপনার বয়স, এই বয়স, ওইটা সবাই পারে, বাট ভেক্টর স্পেস তো সবাই পারে না। একটা টিচার হতে গেলে ভেক্টর স্পেসটা তার বেসিক স্ট্রং থাকতে হবে, কিন্তু আমাকে দিয়ে দিয়েছে কি এটাই, মানে অনেক মানুষ বাদ দিয়ে দিবে, তারপর সে ভালো করবে। এটা হচ্ছে বাংলাদেশের সিস্টেম। আচ্ছা, তাহলে একটা সেট বা ইও নাম দিতে পারেন, এসও দিতে পারেন, কোনো সমস্যা নাই, বা এফ বা আপনার নাম যা দেন তো কোনো সমস্যা নেই। বলছে 1, I এটা হচ্ছে বেসিস, ঠিক আছে, এটা ইজ আ বেসিস অফ সি ওভার আর। আমরা জানি, এখানে একটা কথা বলে দেই, দেখেন এখানে কিন্তু কোনো সময় বলে দেয় নাই যে ওভার আর। যখন আমরা R3, R2, আর নিয়ে কথা বলছি তখন কিন্তু বলে দেয় নাই যে ওভারটাকে, মানে ফিল্ডটাকে, কিন্তু এখানে বলে দিচ্ছে। কেন বলে দিবে? সি এর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ফিল্ড বলে দিতে হবেই হবে। কেন বলে দেয়? আর এর ক্ষেত্রে কেন বলে দেয় না? কারণ আমরা জানি যে R⁴ এটা সব সময় একটা ভেক্টর স্পেস হয় আর এর উপরে, তাহলে ফিল্ডটা এখানে অটোমেটিক আর। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সি সব সময় ভেক্টর স্পেস হয় কোন ফিল্ডের আন্ডারে? এটা আর এর আন্ডারেও হয়, সি এর আন্ডারেও হয়। যেহেতু দুইটা ফিল্ডের আন্ডারে এই সিটা একটা ভেক্টর স্পেস হয়, এই কারণে আমাকে বলে দিতে হবে কোনটার আন্ডারে, নাহলে তো আমি অটোমেটিক বুঝতে পারবো না কোনটা নেব। কিন্তু এই যে R⁴ সেটা সব সময় একটা ভেক্টর স্পেস হয় কিসের উপর? আর এর উপর। এই কারণে এখানে ফিল্ডটা আর বলে দেয় না, কিন্তু এখানে বলে দিতে হবে। কেন বলে দিতে হবে? কারণ এখানে যেহেতু দুইটা ফিল্ডের উপরে সিটা ভেক্টর স্পেস হতে পারে, এই কারণে বলে দিতে হবে। দেখি তো বুঝতে পারছি কিনা? ওকে, তাহলে এই কারণে দেখেন এখানে বলে দিছে। এবার এটা মুখস্থ করে ফেলবেন। সি এর ক্ষেত্রে ফিল্ড যখন আর, তখন তার বেসিসকে 1, 0, তাহলে ডাইমেনশন কত হবে? 2 হবে। সহজ কথা, কারণ বেসিসের মধ্যে ভেক্টর কয়টা আছে? 1 আর I, তাহলে এই কারণে ডাইমেনশন এভাবে লেখা হয়। এটাকে সুন্দর করে যদি লেখেন, ডাইমেনশন সি ওভার আর, এই যে ফিল্ডটা এখানে ডিরেক্ট এভাবে বলে দেওয়া হয়, এর কত? 2। দেখি বুঝতে পারছি কিনা? আচ্ছা, নোট নাম্বার 6 গেল। নোট নাম্বার 7। নোট নাম্বার 7, নোট 7, এটা একটু দেখেন। সি এর ক্ষেত্রে আমি একটু আলাদা কালি দিচ্ছি। ওকে ওকে, আচ্ছা, এটা একটু দেখেন। এটা বলছে যে এস একটা সিঙ্গেলটন 1, এইটা একটা বেসিস হয়, ইজ আ বেসিস অফ সি ওভার আর। ওভার আর না, ওভার সি, সরি, এটা মুখস্থ করে ফেলবেন। তাহলে এখানে বলেন ডাইমেনশন অফ সি ওভার সি কত হবে? 1 হবে। ওকে, মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এটা গেল হচ্ছে আমরা আর আর হচ্ছে সি এর ক্ষেত্রে পড়লাম। এবার আমরা ম্যাট্রিক্স এর ক্ষেত্রে চলে যাই। ম্যাট্রিক্স, তাই না? নোট 8। আপনাদের সবাই একটা নোটেশন আমরা একটু আবার স্মরণ করাই দিতে চাই। তো যেহেতু স্মরণ করাবো, এটাকে একটু নিচে নামাই নিয়ে আসি। ওকে, এখানে একটা ব্যাপার স্মরণ করাই দিতে চাই সবাইকে। আমরা বলছিলাম যে আর 2 ক্রস, বা 2 ক্রস না বলে 2/2, এটা দ্বারা কি বোঝায় আসলে? এটা দ্বারা বোঝায় হচ্ছে দ্য সেট অফ অল 2/2 রিয়েল ম্যাট্রিক্স। এটা একটা ভেক্টর স্পেস হয়, সবার মনে আছে, নিশ্চয়ই মনে থাকার কথা, আমি লিখে দিয়েছিলাম। ওকে, এটা দ্বারা এটা বোঝায়, এই নোটেশনটা মনে রাখবেন। তাহলে আমি যদি একটা সেট নেই এস, কিরকম? ম্যাট্রিক্স আকার, যেহেতু ম্যাট্রিক্স নিয়ে কাজ করছি, 0, 1, 0, 0, 0, 1, 0, অর্থাৎ এক জায়গায় হচ্ছে 1 হবে, বাকি জায়গায় 0 হবে। ওকে, এরকম বলছে এইটা ইজ আ বেসিস, এটা একটা ইজ বেসিস, কার বেসিস? অফ R⁴. এটা দ্বারা কি বোঝায়? ইজ দ্য বেসিস অফ দ্য সেট অফ অল 2/2 রিয়েল ম্যাট্রিক্স। আসলে এটা দ্বারা সংক্ষেপে এটা বোঝাবে। ওকে,
এবং এটাকে আমরা বলতে পারি দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড বেসিস। এটা কার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড বেসিস? দ্য সেট অফ অল 2x2 রিয়েল ম্যাট্রিক্স। ওকে, স্ট্যান্ডার্ড বেসিস। ডাইমেনশন কত হবে? এখানে লিখে রাখেন, ডাইমেনশন অফ R22 এটা হচ্ছে 4 হবে। ঠিক আছে, কারণ দেখেন কয়টা ভেক্টর আছে, 1 2 3 4টা। ওকে, এটা পারবো। নোট 9, নোট 9টা আমরা দিয়ে ফেলতে চাই। আচ্ছা, নোট 9 এস যদি এরকম থাকে, কত 1 0 0 0 1 1 0 0, তারপর থাকে যদি এরকম 1 1 1 0, তারপর 4টা 1 থাকে, বলছে এইটাও একটা ইজ আ বেসিস অফ R2/2, কিন্তু এটা কিন্তু স্ট্যান্ডার্ড বেসিস না। স্ট্যান্ডার্ড বেসিস হচ্ছে উপরেরটা। R2/2 দ্বারা কি বোঝায়? দ্য সেট অফ অল 2x2 রিয়েল ম্যাট্রিক্স। ঠিক আছে, নোট 9 গেল। নোট 10, নোট 10টা আমরা একটু দেখতে চাই। আর এটা একটু লিখে দেই, সেটটা যদি এরকম হয়, S ইকুয়ালস টু এরকম যে 1 0 0, এখানে আছে কয়টা? এটার ক্ষেত্রে দেখেন এগুলো বুঝতে হবে, এটা হচ্ছে 2/2, প্রত্যেকটা জিনিস 2/2। হ্যাঁ, আর এখানে আস্তে আস্তে কত দেখেন তো, 2/3। ওকে, এইটা 0 0, একটা জায়গায় 1 দিবেন, বাকি জায়গায় হচ্ছে 0 রাখবেন। তাহলে এর পরেরটা তৃতীয়টা দিচ্ছি। একদম এগুলো কিন্তু একদম সহজ, মানে মনে রাখা যায়। এখানে সব 0 দিচ্ছি, আস্তে আস্তে আমি হচ্ছে একটা একটা করে 1 কি সরাচ্ছি, পাস করছি। 0 0 0 0 1 0, এখানে 0 0 0 0 0 1। এই যে এটা ইজ বেসিস অফ কার? দেখেন এইগুলা যদি 2/2 থাকতো তখন আমরা বলতাম দ্য সেট অফ অল 2/2 রিয়েল ম্যাট্রিক্স। এখানে আসবে তাহলে কত? অফ R2/3। কেন? 2 সারি 3 কলাম ওলা। এবং এটা হচ্ছে দিস ইজ এ স্ট্যান্ডার্ড বেসিস। কার? এটার জন্য দিস ইজ স্ট্যান্ডার্ড বেসিস। আচ্ছা, এরপরে আমরা ম্যাট্রিক্স গেল, এবার আমরা যাব পলিনোমিয়ালে। নোট 11। নোট 11-এ যাওয়ার আগে আমাকে একটা জিনিস একটু মনে রাখতে হবে, আমি অন্য কালিতে নিয়ে আসি, আমরা এগুলো পড়াই এসেছি, তারপর আমি বলে দিই। আচ্ছা, মনে আছে সবার নিশ্চয়ই, সেটা হচ্ছে PNR লিখছিলাম, যে পলিনোমিয়াল অফ ডিগ্রি n, আর হচ্ছে যে রিয়েল পলিনোমিয়াল। এটা দ্বারা যদি এটা বুঝাইতো দ্য সেট অফ অল পলিনোমিয়ালস অফ ডিগ্রি লেস দেন অর ইকুয়ালস টু n, তাহলে ভেক্টর স্পেস হইতো, এছাড়া হইতো না। তাহলে এই কারণে আমরা ভেক্টর স্পেসই নিচ্ছি। ডিগ্রি লেস দেন অর ইকুয়াল টু n, তখন এটা একটা ভেক্টর স্পেস হইতো, সবার মনে থাকার কথা। আর যদি বলতো না দ্য সেট অফ অল পলিনোমিয়ালস অফ ডিগ্রি n, তখন কিন্তু ভেক্টর স্পেস হইতো না, কারণ কমেও যেতে পারে, আমরা দেখাইছিলাম। তাহলে বলছে এটা একটু মনে রাখবেন, একদম সহজ কথা, এটা দ্বারা অনেক কিছু আসতে পারে, যে PNR এটা দ্বারা বুঝাবে সেট অফ অল পলিনোমিয়ালস অফ ডিগ্রি কত? লেস দেন অর ইকুয়ালস টু n। তাহলে এখানে একটু লিখে দেন, এই যে আরটা দ্বারা, এটা দ্বারা আসলে রিয়েল পলিনোমিয়াল বোঝায়। হ্যাঁ, এখানে রিয়েল পলিনোমিয়াল। ওকে, তাহলে PNR এটা ভি আ ভেক্টর স্পেস, এটা একটা ভেক্টর স্পেস হবে। আমরা জানি এখন, এই যে আমরা এখন যেটা ডিনোট করছি, যে PNR দ্বারা আসলে বুঝাচ্ছে দ্য সেট অফ অল রিয়েল পলিনোমিয়ালস অফ ডিগ্রি লেস দেন অর ইকুয়ালস টু n। এই কারণে এটা আসলে ভেক্টর স্পেস, যে ভেক্টর স্পেস। এবং এখানে ফিল্ডটাকে ওভার আর স্পেস, ভেক্টর স্পেস ওভার ফিল্ড হচ্ছে আর। ওভার ফিল্ড এফ দিছি কেন? আর। ওকে, আর দেন দ্য সেট, একটা সেট আছে এস, সেটা 1x এরকম আছে, x স্কয়ার
ডট ডট এক্স টু দি পাওয়ার এন, এটা হচ্ছে একটা বেসিস হয়, ইজ আ বেসিস অফ কার, অফ পি এন আর। এন্ড ডাইমেনশন কত হয় জানেন? বলে ডাইমেনশন হচ্ছে n প্লাস 1। কেন হয় আমি বলতেছি, কেন হয় সেটা আমি বলতেছি, ঠিক আছে? মনে করে নেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি যদি কাউকে বলি যে আমাদের P2R, এটা দ্বারা কি বুঝাবে? তাহলে এটা দ্বারা বুঝাবে the set of all polynomials of degree 2 or less than 2। দেখি তো বুঝতে পারছে কিনা? এটার সাথে মিলান, এটার সাথে মিলাবেন, n এর জায়গায় শুধুমাত্র এখন 2 করবেন, আর কোনো কিছু লাগবে না, ঠিক আছে? তাহলে এখন এই যে এটা হচ্ছে আমাদের মেইন ইন জেনারেল ফর্মুলা। এটার সাথে তাহলে আবার মিলান, এটার সাথে পুরাটা মিলান, মিলান, ঠিক আছে? তাহলে মিলাইলে এখানে দেখেন PNR থাকলে, তাকাইতে হবে, এগুলো সব বোঝা যায়। এই যে PNR থাকলে তখন এই যে বেসিস এস নামক যে একটা সেট আছে তার মধ্যে কি কি থাকে? n প্লাস 1 সংখ্যক দেখেন ব্যাপার আছে, দেখছেন? 1x x স্কয়ার। কেন n প্লাস 1 সংখ্যক বলছি? এর কারণটা দেখেন, এটা তো আপনারা সবাই জানেন। এখানে আছে হচ্ছে এই যে 1 পাওয়ার 1, তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত আছে n সংখ্যক, আর এই যে সামনে একটা আছে, তার মানে n প্লাস 1 সংখ্যক এই s নামক সেটের মধ্যে n প্লাস 1 সংখ্যক কি আছে? পলিনোমিয়াল আছে, ঠিক আছে? তাহলে এখানে ডাইমেনশন না n প্লাস 1 হয় এই কারণে। তাহলে এবার বলেন, যদি ডিগ্রি হয় হচ্ছে n, তখন হচ্ছে n প্লাস 1 সংখ্যক পলিনোমিয়াল থাকে s এর মধ্যে। তাহলে এবার ডিগ্রি যদি হয় 2, তাহলে বেসিসের মধ্যে কয়টা থাকবে? তাহলে বেসিসের মধ্যে কয়টা থাকবে? বলছে ডিগ্রি 2 হলে বেসিস, আমি লাল কালিতে লিখছি যে বেসিস অফ P2 আর এটার বেসিস হচ্ছে হবে 1x x স্কয়ার। দেখেন ডিগ্রি যদি হয় n, তাহলে s এর মধ্যে থাকবে n প্লাস 1 সংখ্যক, ডিগ্রি হচ্ছে 2, তাহলে একটা বেশি থাকবে, 1x x স্কয়ার থাকবে। তাহলে বলেন তো এখন ডাইমেনশন কত? বলছে ডাইমেনশন অফ কত? P2R এর ডাইমেনশন হবে 3। কারণ এটার মধ্যে কয়টা ভেক্টর আছে? মানে ভেক্টর না, আমি বলতে চাচ্ছি এখানে এখন পলিনোমিয়াল, ঠিক আছে? এই কারণ এই যে এখানে ভেক্টর স্পেসটা কি? পলিনোমিয়াল। তাহলে এই যে এই s এর মধ্যে যারা থাকবে তারা কি? পলিনোমিয়াল হবে। আর যদি ভেক্টর স্পেসটা হয়ে যায় তো ম্যাট্রিক্স, তখন s এর মধ্যে থাকতো ম্যাট্রিক্স। দেখেন এই ম্যাট্রিক্স, এই যে ভেক্টর স্পেসটা ছিল 2/3 রিয়েল ম্যাট্রিসেস। এই কারণে দেখি তো বুঝতে পারছি কিনা? তাহলে পারবো। এখন যদি আপনার মুখস্থ না করে যান, যদি এই নোট 11টা মনে রাখেন, তাহলে কিন্তু আপনি অনেক কিছু পারবেন। ধরেন আপনাকে এরকম একটা দিয়ে দিল যে P3 আর এখানে দিয়ে দিল আচ্ছা আর, এবং এটা বলে দিল আপনাকে যে এটা তারা কি বোঝায়। এটা তো বোঝাচ্ছে হচ্ছে the set of all polynomials of degree less than or equal to 3। এখন বলে দিল এটা বেসিস কত, বেসিসের সেটটা কি রকম হবে, তখন আপনি বলে দিবেন যে বেসিস অফ P3R এটা কত হবে? আমরা জানি ডিগ্রি যত তার থেকে একটা বেশি হবে, তাহলে 1x x স্কয়ার x কিউব। দেখি তো বুঝছে কিনা? চারটা জিনিস আসছে, দেখছেন? আচ্ছা, এবং ডাইমেনশন কত হবে? ডাইমেনশন P3R এটা হবে হচ্ছে আপনার 4। কোন প্রশ্ন? কোন প্রশ্ন? এটা হচ্ছে আমাদের, এটা কোন পর্যন্ত গেল? আমরা কি কি করেছি? আর এর উপর করেছি, সি এর উপর করেছি, তারপর ম্যাট্রিক্সের উপর, তারপর পলিনোমিয়ালের উপর। এরপর থেকে আমরা কালকের ভিডিওতে এগুলো আসলে বেশি আলোচনা করলে মাথা ঠিক থাকবে না, এই কারণে ছোট ছোট লেকচার দেওয়ার চেষ্টা করেছি অনেক সময়। আমরা পরবর্তী দিন বিভিন্ন সাব স্পেসের বেসিস আর ডাইমেনশন নিয়ে আলোচনা করব, সেখানেও আমাদের শর্টকাট আছে, কোনো সমস্যা নেই, আপনারা মন খারাপ করেন না, ঠিক আছে? সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। এই লেকচারগুলো একটু কঠিন হয় আমি জানি, মানুষের মাথা উপরের দিকে যায়, তারপরও আসলে আমরা পুরোটা করাইতে পারিনি, এই জন্য আমি আসলে দুঃখ প্রকাশ করছি। আসলে মাথায় উপরে যাবে এই কারণে যে আমরা আসলে থিওরাম করাইনি। তো থিওরাম না করলে আসলে ফিল করবেন কিভাবে? ফিলটা আসে না, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। সবাই ভালোভাবে পড়াশোনা করেন, এগুলো রিভাইজ করতে থাকেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তা দেখা হবে বিজয়। আল্লাহ হাফিজ।